চিত্রনাট্য পরিচিতির আজ চতুর্থ পর্ব। আজ আমরা আরও কয়েকটি প্রশ্নের উত্তর জানব। তার আগে অনুরোধ, আপনারা যদি এখনও এই চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে ধন্যবাদ। ভালো কথা, আপনি যদি এই পর্ব থেকে ভিডিও টিউটোরিয়াল দেখতে শুরু করেন তাহলে অনুরোধ করব প্রথম পর্ব থেকে দেখে আসেন। প্রথম পর্ব থেকে দেখা শুরু করলে আপনার জন্য অনেক সহজবোধ্য হবে। আমি আই বাটনে সবগুলো পর্বের লিঙ্ক দিয়ে দিয়েছি, এখনই ক্লিক করে দেখে আসতে পারেন। তাহলে শুরু করা যাক প্রশ্ন উত্তরে চিত্রনাট্য। আজকের প্রথম প্রশ্ন, চিত্রনাট্যে কি কি উপাদান থাকে? চিত্রনাট্যের একটি দৃশ্যের উপাদানগুলো হলো সিন হেডিং বা স্লাগ লাইন, অ্যাকশন, ক্যারেক্টার, ডায়ালগ, ট্রানজিশন, প্যারেনথেটিক্যাল। তো আমরা এই বিষয়গুলো একে একে দেখে আসি। সিন হেডিং বা স্লাগ লাইন, দৃশ্যের শুরুতে এটা লেখা হয়। মূলত তিনটি জিনিস পাশাপাশি লেখা হয়: আউটডোর, ইনডোর, স্থান, সময়। যেমন আইএনটি সিনেমা হল, বিকেল। এখানে আইএনটি দিয়ে বোঝাচ্ছে ইনডোর এবং স্থানটা হচ্ছে সিনেমা হল এবং বিকেলবেলা। অ্যাকশন, একটা দৃশ্য শুরু করার সময়ে চরিত্রগুলো কি কি করবে সেটা বিস্তারিত লেখা হয়, এটাকে বলা হয় অ্যাকশন। তবে দৃশ্যের মাঝখানে বা শেষেও অ্যাকশন ব্যবহার করা হয়। যেমন মিন্টু সাহেব দরজা খুলে বাইরে এলেন, তার হাতে একটা ব্যাগ, তিনি সিঁড়ি দিয়ে নামতে গিয়ে বাড়িওয়ালার সঙ্গে দেখা হয়ে গেল। এই যে একটা চরিত্র একটা কাজ করছে, সেইটাই হচ্ছে অ্যাকশন। তারপরেটা হচ্ছে ক্যারেক্টার। চিত্রনাট্যে সংলাপ লেখার আগে চরিত্রের নাম লিখতে হয়, চরিত্রের নামের পর সংলাপ লেখা শুরু হয়। যেমন এখানে লাল রঙে লেখা আছে বাড়িওয়ালা। মিন্টু সাহেব আজ অফিসে যাননি। মিন্টু সাহেব আজ আমাদের অফিস বন্ধ। এই যে এখানে বাড়িওয়ালা এবং মিন্টু সাহেব দুইটাই হচ্ছে ক্যারেক্টার। 4 নাম্বার হলো ডায়ালগ। চিত্রনাট্যে চরিত্রের মুখের কথাকে বলা হয় ডায়ালগ বা সংলাপ। চরিত্র যা বলে সেটাই সংলাপ। সংলাপ সবসময় মুখের ভাষার মতো হতে হবে। সংলাপ মূলত মঞ্চনাটক থেকে এসেছে। যেমন বাড়িওয়ালা, অফিস বন্ধ, আজ তো শুক্রবার নয়। এই যে বাড়িওয়ালা বলল অফিস বন্ধ, আজ তো শুক্রবার নয়, এটা হচ্ছে সংলাপ। ট্রানজিশন, একটি দৃশ্য শেষ হলে পরবর্তী দৃশ্যে যেতে হয়। এক দৃশ্য থেকে অন্য দৃশ্যে যাওয়ার পদ্ধতিকে বলে ট্রানজিশন। দৃশ্যের শেষে ট্রানজিশনের পদ্ধতি লিখে দিতে হয়। ট্রানজিশন মূলত 4 ধরনের: কাট, ডিসলভ, ওয়াইপ, ফেড। তো আমি এইগুলো নিয়ে একটুখানি বলি। সেটা হচ্ছে কাট হচ্ছে যখন একটা দৃশ্য থেকে সরাসরি একটা দৃশ্যে আরেকটা শটে চলে যায়, সেটা হচ্ছে কাট। কিন্তু একটুখানি সময় ব্যয় করা হয় যখন, সেটা হচ্ছে ডিসলভ। মানে একটা শট মুছে গিয়ে আরেকটা শট যখন চলে আসে, এটা ডিসলভ। আর ওয়াইপ হচ্ছে যখন একটা শটের এক পাশ থেকে মুছে ধীরে ধীরে গিয়ে পিছনের পরের দৃশ্যটা ধীরে ধীরে উঠে আসে। একটা মনে হয় যেন একটা চিকন পর্দার মতো একদিক দিয়ে মুছে যাচ্ছে, আরেক দিক দিয়ে আরেকটা দৃশ্য আসছে। আর ফেড হচ্ছে একবারেই পর্দাটা পুরো কালো বা সাদা হয়ে যায়, তারপরে আরেকটা দৃশ্য আসে। এইগুলো মোটামুটি 4টা মানে বেসিক ট্রানজিশন বলে। তো ট্রানজিশনগুলো সাধারণত দৃশ্যের শেষে লেখা হয়, কিন্তু আসলে প্রতিটা শটের পরেই কিন্তু একটা করে ট্রানজিশন যোগ হয়, বিশেষত কাট যোগ হয়। ট্রানজিশন, যেমন মিন্টু ভাই, তাহলে আপনার বাড়ি ছেড়ে দেব। বাড়িওয়ালা, তাই দেন। বাড়িওয়ালা গটগট করে হেঁটে চলে যায়। তারপরে লাস্টে হচ্ছে কাট। এই যে কাটটা লাল অক্ষরে লেখা হয়েছে, এই কাটটাই ট্রানজিশন। আমরা প্যারেনথেটিক্যাল বিষয়টা বুঝি। অভিনয় শিল্পীর চলাফেরা বা আবেগগত পরিবর্তন সম্পর্কে চিত্রনাট্যকার যে নির্দেশ দিয়ে থাকেন তাকে প্যারেনথেটিক্যাল বলে। এটাকে ব্র্যাকেটের মধ্যে লেখা হয়, এটাকে সংলাপের মাঝে হয়। যেমন বাড়িওয়ালা, আপনি একটা বেয়াদব, মাথা থেকে টুপিটা খুলে পকেটে নেন।
বেয়াদব না হলে মুরব্বির মুখের উপর কেউ এ কথা বলতে পারে। খেয়াল করেন, এই যে মাথা থেকে টুপিটা খুলে পকেটে নেন, এই লাল অংশটুকু হচ্ছে প্যারেনথেটিক্যাল। প্যারেনথেটিক্যাল মূলত অভিনেতার ছোট ছোট কাজগুলো, বিশেষত বিজনেসগুলোকে বলার জন্য লেখা হয়। এবং প্যারেনথেটিক্যাল বেশিরভাগ সময় এই সংলাপের মাঝখানে বা শুরুতে বা একটা জায়গায় থাকে আর কি, সংলাপের একটা জায়গার মধ্যে থাকে। তো একটা দৃশ্যের উদাহরণ আমরা দেখছি এতক্ষণ, যেটা আমরা পড়লাম, INT সিঁড়ি কোঠা বিকেল। মিন্টু সাহেব দরজা খুলে বাইরে এলেন, তার হাতে একটা ব্যাগ। তিনি সিঁড়ি দিয়ে নামতে গিয়ে বাড়িওয়ালার সঙ্গে দেখা হয়ে গেল। বাড়িওয়ালা: মিন্টু সাহেব আজ অফিসে যাননি? মিন্টু সাহেব: আজ আমাদের অফিস বন্ধ। বাড়িওয়ালা: অফিস বন্ধ? আজ তো শুক্রবার নয়। মিন্টু সাহেব: আমার অফিস বন্ধ হলে আপনার কোনো সমস্যা? বাড়িওয়ালা: আপনি একটা বেয়াদব। মাথা থেকে টুপিটা খুলে পকেটে নেন। বেয়াদব না হলে মুরব্বির মুখের উপর কেউ এ কথা বলতে পারে? মিন্টু সাহেব: দেখেন, আপনাকে আমার অফিসের ব্যাপারটা অনেকবার বলেছি, আর বলতে পারবো না। এত বিরক্ত করলে আপনার বাড়ি ছেড়ে দেব। বাড়িওয়ালা: তাই দেন। বাড়িওয়ালা গটগট করে হেঁটে চলে যায়। কাট। এই হচ্ছে একটা দৃশ্যের উদাহরণ। একটা দৃশ্য কেমন হয় সেটা এইটুকু ব্যাপারটা দিয়ে এখানে চিত্রনাট্যের সবগুলো উপাদানই আছে। আমরা পরের প্রশ্ন আসছি, অ্যাডাপ্টেশনের ব্যাপারটা কি, এটি কয় প্রকার? অন্যের গল্পকে অবলম্বন করে চিত্রনাট্য লেখাটাকে বলা হয় অ্যাডাপ্টেশন। হ্যাঁ, মানে শুধু যে নিজের গল্পে, নিজের কাহিনীতেই গল্প লেখা হয় এমন না, অন্যের গল্প লেখা হয়। এবং সাধারণত গল্প উপন্যাস থেকে একটা চিত্রনাট্য লেখা হয়। বিখ্যাত উপন্যাস থেকে বা অনেক উপন্যাস থেকেই চিত্রনাট্য লেখা হচ্ছে। তো এটা কয় প্রকার একটু জেনে আসি। অ্যাডাপ্টেশন দুই ধরনের, লিটারার অ্যাডাপ্টেশন আর একটা হচ্ছে ফ্রি অ্যাডাপ্টেশন। লিটারার অ্যাডাপ্টেশন হচ্ছে সাহিত্যকর্মকে পুরো অনুসরণ করে, অন্যের গল্পের আইডিয়া, কাহিনী, চরিত্র, সংলাপ ইত্যাদি হুবহু অন্যের গল্প থেকে নিয়ে করা হয়। আর ফ্রি অ্যাডাপ্টেশন হচ্ছে নতুন গল্প তৈরি করে চিত্রনাট্য অন্যের গল্প অবলম্বন করে লেখা হয়, কিন্তু কাহিনী, চরিত্র ও সংলাপ অনেক বদলে ফেলা হয়। গল্পটাকে চলচ্চিত্র উপযোগী করার জন্য এই পরিবর্তন করা হয়। এটা হচ্ছে মূল কথা, যে দুই ধরনের, একটা হলো একদম সাহিত্যকর্মকে পুরোপুরি অনুসরণ করে, আরেকটা হচ্ছে গল্পটাকে বদলে ফেলে। কথা হচ্ছে যে আসলে কি সাহিত্যকর্মকে পুরো অনুসরণ করে লেখা সম্ভব? প্রায় অসম্ভব। কারণ হচ্ছে সাহিত্য হচ্ছে একটা রিটেন ল্যাঙ্গুয়েজ, লেখার ভাষা, আর চলচ্চিত্র হচ্ছে ভিজুয়াল ল্যাঙ্গুয়েজে করা হয়। তো ভিজুয়াল ল্যাঙ্গুয়েজের সঙ্গে লিখিত ভাষার বেশ কিছু পার্থক্য আছে। এই জন্য যখন একটা লিখিত উপন্যাস বা গল্প থেকে চলচ্চিত্র নির্মাণ করা হয় তখন কিছু পরিবর্তন করাই হয়। তো এখানে যেটা বলার আছে সেটা হচ্ছে যে যখনই কোনো উপন্যাস বা গল্প থেকে কোনো চলচ্চিত্রের চিত্রনাট্য লেখা হবে তখন অবশ্যই এইটাকে লেখকের অনুমতি নিতে হবে, কারণ এটা একটা কপিরাইট করা জিনিস, অনুমোদন ছাড়া করা যাবে না। আর অনুমোদনের মধ্যে অবশ্যই ফ্রি অ্যাডাপ্টেশন করার জন্য অনুমতি নিতে হবে, যে ভিজুয়াল মিডিয়ার প্রয়োজনে বা চলচ্চিত্রের প্রয়োজনে কিছু কিছু অংশ পরিবর্তন করা যাবে, এইটা অনুমোদন নিতে হবে। আরেকটা কথা হচ্ছে, অনুমোদন নিলেও যেইটুকু পরিবর্তন আপনি করবেন সেই পরিবর্তনটুকু আবার লেখককে দেখাতে হবে। এটা হচ্ছে ভদ্রতা। লেখককে জানাতে হবে যে আমি এই পরিবর্তনগুলো করেছি এবং আপনার এটা পছন্দ হয়েছে কি না, সেটা বলে তার কাছ থেকে এইটার একটা সম্মতি নিতে হবে। এটা হচ্ছে ভদ্রতা। তো ফ্রি অ্যাডাপ্টেশনই করা উচিত এবং লেখকের অনুমতিক্রমে, লেখকের সম্মতিক্রমে এই পরিবর্তনগুলি করে চিত্রনাট্য লেখা উচিত। চিত্রনাট্য না লিখে কি চলচ্চিত্র নির্মাণ করা যায়? হ্যাঁ, স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র বা টিভি নাটকের ক্ষেত্রে চিত্রনাট্য না লিখে অনেকে কাজ করেন। প্রামাণ্যচিত্রে চিত্রনাট্য ছাড়া কাজ করা যায়, কিন্তু কাহিনী চিত্রের ক্ষেত্রে চিত্রনাট্য বেশি জরুরি। বিশেষত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের ক্ষেত্রে চিত্রনাট্য ছাড়া কাজ করা অসম্ভব। হ্যাঁ, এটাই মূল কথা। চিত্রনাট্য ছাড়া কাজ করা যায়, ছোট ছোট কাজে চিত্রনাট্য ছাড়া কাজ করা সম্ভব, কিন্তু
বড় বাজেটের কাজে এবং যেখানে অনেক ব্যয়বহুল জায়গায় সেইখানে চিত্রনাট্য ছাড়া কাজ করাটা খুব রিস্কি। এবং আরেকটা হচ্ছে যে মানসম্মত কাজ হচ্ছে কি না সেইটাও মানে বোঝা খুব অসম্ভব হয়ে যায়। তো এই জন্যই মানে চিত্রনাট্য লিখে নিয়ে কাজ করাটাই ভালো। আজকের আলোচনার মাধ্যমে শেষ হলো চিত্রনাট্য পরিচিতি পর্ব। পরবর্তী পর্ব হলো সৃজনশীল চিন্তা, পদ্ধতি ও প্রয়োগ। আগামী বৃহস্পতিবার রাত 10টায় পরবর্তী পর্ব আসবে। আর আগামী সোমবার আসবে আমাদের নতুন সিরিজ চলচ্চিত্র নির্মাণের বই, প্রতি সোমবার রাত 10টায়। তাহলে দেখা হবে আগামী সোমবার। সেই পর্যন্ত ভালো থাকুন, শুভকামনা।